ল্যাবটেক অফ ফিজিক্সে আপনাদেরকে সবাইকে স্বাগতম। আজকে আমরা দেখতে চলেছি তাপ ও তাপগতিবিদ্যা বইটির সপ্তম অধ্যায়ের সপ্তম লেকচার। এই লেকচারে আজকে আমরা আলোচনা করব সিপি মাইনাস সিভি ইজ ইকুয়াল টু 90 ভি ল্যামডা স্কোয়ার ই। এই রাশিটা কিভাবে আমি দেখাইতে পারি বা প্রমাণ করতে পারি। তাহলে সিপি মাইনাস সিভি থাকলে আমাদের একটা নির্দিষ্ট সমীকরণ পর্যন্ত যাইতে হয়। এই সমীকরণটা কি, সেই সমীকরণটাতে আমি কিভাবে যাব আমরা এটা পরের স্লাইডে দেখাবো। এখন আমরা লিখব, মনে করি কোনো তাপগতীয় সিস্টেমের চাপ, আয়তন, তাপমাত্রা, এন্ট্রপি এবং অভ্যন্তরীণ শক্তি যথাক্রমে এগুলো হচ্ছে রাশি। তাপকে, আয়তনকে, তাপমাত্রা, এন্ট্রপি এবং অভ্যন্তরীণ শক্তিকে কেপি দ্বারা প্রকাশ করা হয়। এখন আমরা কি করব, একটা সিস্টেম নিব, সিস্টেম বা ব্যবস্থা। এখানে আমি ডিকিউ পরিমাণ তাপ সরবরাহ করব। ঠিক আছে, এই যে সরবরাহ করলাম। স্থির চাপে গ্যাসের আপেক্ষিক তাপ কি আমরা জানি, সিপি। পি হচ্ছে কনস্ট্যান্ট আর হচ্ছে আপেক্ষিক তাপ সিপি। আবার যদি সেখানে আমরা বলি স্থির আয়তনে গ্যাসের আপেক্ষিক তাপ, তাহলে সেটা হবে সিভি। যে বলছে সংজ্ঞা হতে পাই, আমরা সংজ্ঞাটাতে এখন যাব না, এগুলো আমরা আগে শিখে এসেছি। এই জন্য আমরা এখানে লিখবো সিপি একটা, এবং এখানে লিখবো হচ্ছে সিভি। এবং দিয়ে দুটাকে ভাগ করছিলাম, এই জন্য আমি এখানে লিখে দেবো এবং। ঠিক আছে, সিপি সমান সমান আমরা কি জানি, আমরা জানি ডি কিউ বাই টি, এটা জানি। এইখানে জাস্ট আমি লিখবো এটাকে এইভাবে, ডি কিউ কার্লি ডি কিউ ডিভাইডেড বাই কার্লি ডি টি ডিভাইডেড বাই ই। আবার এখানে লিখবো হচ্ছে আমি সেম জিনিসই লিখবো, কার্লি কিউ ডিভাইডেড বাই কার্লি টি ভি। ঠিক আছে, ইকুয়াল টু দিলাম আমি। এখন ইকুয়াল টুটা কেন দিলাম, এখন কি যদি আমি জানি কি তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র অর্থাৎ এন্ট্রপির সূত্র, সেটা হচ্ছে ডিএস ইজ ইকুয়াল টু ডি কিউ বাই টি, অর্থাৎ এন্ট্রপির পরিবর্তন তাপ শক্তির পরিবর্তন বা তাপের পরিবর্তন ডিভাইডেড বাই তাপমাত্রা। ঠিক আছে, তাহলে এইটাকে আমি যদি ডি কিউ লিখি, এখানে যদি কার্লি কিউ লিখি, এটা ডিটাকে আমি এইভাবে লিখলাম, কার্লি ডি লিখলাম, ইজ ইকুয়াল টু আমরা পাবো টি এল এস, এল বা কার্লি ডি এস। ঠিক আছে, তাহলে এটা আমি লিখতে পারি। তাহলে এই জিনিসটা আমি কিভাবে পাইলাম, এইভাবে পাইলাম, যেটা আমি দেখাবো না, আমি জাস্ট এই লাইনটা লিখে দেবো এই যেহেতুর জায়গায়। যেহেতুতে আমি কি লিখবো, কার্লি কিউ ইজ ইকুয়াল টু টি কার্লি ডি এস। ঠিক আছে, পাইলাম আমি। তাহলে এই কিউ এর জায়গায় আমি এই মানটা বসাইতে পারি। তাহলে আমি এটাকে প্রথমে টিটাকে আমি বাইরে লিখলাম, ঠিক আছে, তারপরে এস ডিভাইডেড বাই কার্লি টি, এই ডি কিউ এর জায়গায় এসটা বসাইলাম, এর সাথে গুণ দিলে তো এটা উপরেই চলে যাবে, আর এই নিয়ে আসলো আমার টি। একইভাবে এখানে এই টিটা, এই টি কার্লি ডি এস, এস তো না, হ্যাঁ, কার্লি ডি এস ডিভাইডেড বাই কার্লি ডি টি, পাইলাম এটা। এখন কি বলা হয়েছে কি, এস কে অর্থাৎ এন্ট্রপি কে টি ও ভি এর অপেক্ষক ধরা হলে ফাংশন, অপেক্ষক মানে ফাংশন যদি ধরা হয়, এটাকে এভাবে ধরা হয়, এস ইজ ইকুয়াল টু ফাংশন অফ টি ভি। ঠিক আছে, তাহলে এইটাকে এখন যদি আমরা করি, সমাধান করি, তাহলে আমরা পাবো বা ডিএস, ঠিক আছে, ইজ ইকুয়াল টু, প্রথমে আমি কি নেবো, ডিএস নিছি না, এইটাকে অপেক্ষক এস এর অপেক্ষক ধরছি যেহেতু, তাহলে এখানে লাগবো কার্লি ডি এস, টি আছে প্রথমে যেটা থাকে সেটা আমি নিচে দিব, কার্লি টি। যেহেতু আমি এই টিটা দিচ্ছি, এর জন্য একটা জরিমানা দিব, সেটা হচ্ছে আমি ডি টি। ঠিক আছে, এখন কি আমি ভি এখানে দেইনি, তাই ভি রাগ করছে, তাহলে ভি যেহেতু রাগ করছে, তার রাগ ভাঙাইতে সেটাকে আমি সান্ত্বনা হিসাবে এর নিচে ছোট করে ভি দিয়ে দিব, তারপর দিব আমি প্লাস। ঠিক আছে, তারপর হচ্ছে আবার আমি লিখবো হচ্ছে, যেহেতু এস এন্ট্রপির করতেছি, এজন্য কার্লি ডি এস ডিভাইডেড বাই, এখন কি দিছিলাম টি, এখন কে দিব ভি, যেহেতু ভি দিছি তাহলে ভি জন্য জরিমানা দিতে হবে ডিভি। এখন কি আবার টিকে আমি বাদ দিছি, এজন্য সি টি আমাকে সাথে রাগ করবে, এই জন্য তার রাগ ভাঙাইতে ছোট করে একটা টি দিয়ে দিলাম। ঠিক আছে,
এখন কি স্থির চাপে উপরোক্ত সমীকরণ হতে পাই? এখন স্থির চাপ বলতে কি, এইখানে আছে কি ডিএস। এখন ডিএস বাই ডিটি যদি আমি করি আর নিচে যদি আমি পি দিই, তাহলে এটা কি পাবো আমি? স্থির চাপ। ঠিক আছে, তাহলে এইখানে কিভাবে এটা কি করা যায়? ও এইখানে যদি আমি এই ডিটি দ্বারা ভাগ করি পুরা রাশিটাকে, তাহলে আমি পেয়ে যেতে পারি এই যে স্থির চাপের উপরে স্থির চাপে রাশিটা আমি পেয়ে যেতে পারি। ঠিক আছে, তাহলে আমি এটা কি করলাম? ভাগ দিলাম। এখন ডিটা এখানে এইভাবে আছে, এখন কি আমি ডিটা একটু রূপটা চেঞ্জ করবো, কার্লি ডি এস, কারণ এর সাথে একটু মিলাচ্ছে, এজন্য ডিভাইডেড বাই কি টি দ্বারা ভাগ করছি, আর তাই কি হয়েছে? স্থির চাপ, এখানে বলে দিচ্ছি না স্থির চাপ, স্থির চাপ ইজ ইকুয়াল টু, পেলাম না? পরে হচ্ছে এটা, এখানে যদি আমি ডিটি দ্বারা ভাগ করি, ঠিক আছে, তাহলে কি পাবো? ডিটি দ্বারা ভাগ করলে এই ডিটি ডিটি কেটে যাবে, জাস্ট আমি এই রাশিটা পাবো, পাবো না? তাহলে এই রাশিটা আমি জাস্ট যদি পাই, তাহলে পাই কার্লি ডি এস ডিভাইডেড বাই কার্লি টি ডি প্লাস, এখন কি এটা তো সেমই থাকবে, তাহলে কার্লি এস ডিভাইডেড বাই কার্লি ভি টি। এখন কি এখানে ডিভি আছে, ঠিক আছে, এই কার্লি ডিভি এর সাথে আমি কি দ্বারা ভাগ করছিলাম? কার্লি টি। তাহলে হচ্ছে এই যে কার্লি টি পাইলাম না, এইটা হচ্ছে আবার হবে আমার সমচাপ বা স্থির চাপ। ঠিক আছে, এখন ম্যাক্সওয়েলের চতুর্থ তাপগতীয় সম্পর্ক আমরা জানি কিভাবে তাপগতীয় সম্পর্কগুলো বের করতে হয় এবং মনে রাখতে হয়। তাহলে চতুর্থের ক্ষেত্রে ছিল হচ্ছে টি এবং ভি। ঠিক আছে, তাহলে টি এবং ভি থাকলে আমরা কি দিব? মাঝখানে একটা ইকুয়াল দিব। এই দুটো স্বাধীন চলক ছিল, তাহলে কি করবো আমি? এই যে এখানে দিলাম, এই যে এখানে দিলাম, ব্র্যাকেট দিলাম, এই যে এখানে দিলাম, এই যে ব্র্যাকেট দিলাম, কি টি আর ভি। তাহলে আমরা কিভাবে শিখছিলাম, কিভাবে মনে রাখতে হয়? কি জানি? টি ভি টি এস, তাহলে বাদ দিলে গেল কি টি আর এস, এই আর ভি বাদ গেল, তাহলে থাকলো পি আর এস। এস আগে আসে না পি আগে আসে? এস আগে আসে, তাহলে এসটা আমি আগে লিখবো কার্লি ডি এস, আর তারপর আসে কার্লি ডি পি, কার্লি ডি পি। এখন এখানে টি দিছি, এই জন্য ভিতরে দিব ভি, আর এইখানে দিছি পি, এই জন্য দিব ভি দিছি, তাহলে এখানে দিব হচ্ছে টি। এটাই হচ্ছে আমার ম্যাক্সওয়েলের চতুর্থ সম্পর্ক। তাহলে এখন কি যদি আমি এটা লিখি এখানে, এস ডিভাইডেড বাই কার্লি ভি টি, ঠিক আছে, তারপর কি পাচ্ছি? কার্লি পি ডি পি ডিভাইডেড বাই কার্লি টি জি। এখন কি দেখি, এই যে এইটা এইখানে এই মানটা বসানো যায়, তাহলে যদি আমি বসাই পাই, তাহলে আমাদেরকে কি করতে হবে? সমীকরণের নাম দিতে হবে। এখন তাহলে এইটাকে যদি আমি ধরি হচ্ছে 1 নং সমীকরণ, আর এইটাকে যদি ধরি হচ্ছে আমি 2 নং সমীকরণ, তাহলে এই 2 নং এর মান 1 নং সমীকরণে যদি আমি বসাই, তাহলে আমি কি পাবো সেটা দেখি। এটা হচ্ছে আমি পাবো, প্রথমটা সেমই থাকবে, কার্লি এস ডিভাইডেড বাই কার্লি টি is equal to curly s divided by curly t v। তারপরে কি থাকবে? এই যেটা পাচ্ছি না, কার্লি এস, এটা সমান সমান লিখতে পারবো হচ্ছে এস ডিভাইডেড বাই কার্লি ভি, নিচে টি, এটা সমান সমান আমি লিখতে পারবো এটা, তাহলে লিখবো কার্লি পি ডিভাইডেড বাই কার্লি টি ডিভাইডেড বাই আর এই হচ্ছে চাপ এর হচ্ছে আমার ভি। তাহলে আবার লিখবো এটা হচ্ছে কার্লি ভি ডিভাইডেড বাই কার্লি টি এর হচ্ছে আমার পি। ঠিক আছে, এটা আমরা হচ্ছে পাইলাম। এখন কি এর পরবর্তীতে কি করবো সেটা হচ্ছে আমরা উপরে লিখবো, যেহেতু আমাদের নিচে জায়গা নেই, তাই যদি এখন আমরা উপরে লিখি, এখন কি এই যে সমীকরণটাকে পাইলাম সেটাকে আমরা জাস্ট টি দ্বারা গুণ করব, বা টি দ্বারা গুণ করে পাই, তাহলে লিখবো টি কার্লি এস ডিভাইডেড বাই কার্লি টি
টি ইজ ইকুয়াল টু এর সাথেও টি গুণ হবে, তাহলে কার্লি এস ডিভাইডেড বাই কার্লি টি, এর সামনে একটা টি হবে, ছোট করে লিখে এখানে সামনে আমি টি লিখবো, আর এই হচ্ছে আমার এই রাশিটা ভি স্থির, প্লাস কার্লি পি ডিভাইডেড বাই কার্লি টি ভি, এর সামনেও একটা কি হবে, টি দ্বারা গুণ। ঠিক আছে, তাহলে এখানে আবার এই রাশিটা আছে, তাহলে কার্লি ভি ডিভাইডেড বাই কার্লি টি লিখে দিব। উভয় পক্ষকে টি দ্বারা গুণ করে এখনকে যদি এইখানে যদি আমি মানগুলো দেখি যে এইটা সমান সমান আমরা লিখতে পারবো, তখন প্রথমে যে আমরা লিখে রেখেছিলাম লিখতে পারবো হচ্ছে আমি সি পি, ঠিক আছে, এটা আমি মুছে দিয়েছি, এখানে লেখা ছিল। আর এইটা সমান সমান আমি লিখতে পারবো সি ভি, ঠিক আছে। আর তারপর যা আছে তাই ইজ কার্লি টি কার্লি টি কার্লি ভি কার্লি টি এখনকে সিপি আর সিভিকে আমি একটা এক সাইডে করে দেবো, বা সিপি মাইনাস সিভি ইজ ইকুয়াল টু আমরা কি পাবো, কি কার্লি পি কার্লি টি ভি কার্লি ভি কার্লি টি কি। এর পরবর্তীতে কি করা হবে সেগুলো আমরা এখন নিচে লিখবো। আজ এই পর্যন্তই, পরবর্তী ক্লাসে আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ। এখন আমরা দেখব পরবর্তীতে কিভাবে আমরা এই সমীকরণটা প্রতিষ্ঠা করতে পারি। আমরা আগের স্লাইডে পেয়েছিলাম এই সমীকরণটাকে আমরা জাস্ট 1 নং সমীকরণ দিয়ে রেখে দেব। এখন তারপর আমি তাকাবো হচ্ছে এইখানে আমরা কি বলছিলাম, সিপি মাইনাস সিভি থাকলে যে কোনোভাবে আমাকে এই রাশিটা আনতে হবে, ঠিক আছে। তাহলে কি কি করে এই রাশিটা আনছি আমরা আগের স্লাইডে দেখেছি। এখন কি আমরা কি করব, এই দিকে তাকাবো এখানে কি আছে, ভি আছে, ঠিক আছে। ডিজিটার মাঝখানে কি আছে, ভি আছে। এইখানে আমি ভি খুঁজবো, ভি এখানে আছে আর এইখানে আছে, এই ভিটাকে আমি ধরবো, ধরা বলবো যে ভি কে প্রথমে বাইরেরটা পি ও টি এর অপেক্ষক হিসেবে বিবেচনা করে পাই। এটা সমস্যা আমি লিখতে পারি ভি ইজ ইকুয়াল টু এফ অফ পি কমা টি, তারপর পাচ্ছি যে ডি ভি ইজ ইকুয়াল টু ডেল ভি ভাগ ডেল পি ডিপি, নিচে আসবে হচ্ছে টি প্লাস ডেল ভি ভাগ ডেল টি পি ডিটি পাইলাম। এখন এর পরিবর্তিতে আমরা কি করতে পারি, এর পরবর্তীতে আমরা লিখবো হচ্ছে এই ডিভি আছে না, এজন্য এটাকে লিখবো হচ্ছে আমি সম আয়তন প্রক্রিয়ায় ডিভি ইজ ইকুয়াল টু 0। তাহলে আমরা কি পাই, আমরা পাবো হচ্ছে জিরো, এর সাথে থেকে পাবো 0 ইজ ইকুয়াল টু ডেল ভি ভাগ ডেল পি টি ডিপি প্লাস ডেল ভি ভাগ ডেল টি পি ডি টি পাইলাম। তারপরে লিখতে পারি বা 0 ইজ ইকুয়াল টু ডেল ভি ভাগ ডেল পি টি, এটাকে আমি কি করব, উভয় পাশের এই টিটা আমার দূর করার জন্য এটাকেও আমি ডিটি দ্বারা ভাগ করছি, 0ই পাইছি, এই সবগুলোকে আমি ডিটি দ্বারা ভাগ করব, ডিপি ভাগ ডিটি। এখানে কি এই যে বলছি সম আয়তন প্রক্রিয়ায়, এই যে ভি প্লাস ডেল ভি ভাগ ডেল টি, ঠিক আছে, ডেল ভি ভাগ ডেল টি
পি, এই ডিটি নিচের ডিটির সাথে কেটে হয়ে গেল, কিছুই থাকলো না। ঠিক আছে, এখন কি আমি তাকাবো, আমি এটা নিয়ে কাজ করছিলাম না, সর্বপ্রথমে এই যে 1 নং সমীকরণের এই রাশিটা, এই রাশিটাকে এখানে রাখবো আর বাকি সবগুলো ওই সাইডে দেবো। ঠিক আছে, তাহলে এটা প্রথমে যদি এই রাশিটা আমি রাখি, একবারে করি, এই রাশিটা আমি রাখলাম ডেল পি ভাগ ডেল টি ভি, রাখলাম না? তারপরে কি করব, যদি এটাকে রাখি তাহলে প্রথমে এটাকে বিয়োগ দিতে হবে, এই সাইডে আনতে হবে, তাহলে মাইনাস, এটা পাবো হচ্ছে ডেল ভি ভাগ ডেল টি পি, পাইলাম, ডিভাইডেড বাই, এটা তখন গুণ অবস্থায় আছে, এটা মাইনাস হয়ে এই পাশে আসছে, এই জন্য এটা উপরে গেল, এবং এটা গুণ আছে তাহলে ভাগ হবে, এই জন্য আমি ভাগ চিহ্নটা দিলাম, তাহলে পাবো হচ্ছে ডেল ভি ভাগ ডেল পি, সরি কি ডেল পি, কি পাচ্ছি টি, নিচে হচ্ছে টি। এটার একটা প্রমাণ মাঝে মধ্যে, এইটার প্রমাণ না আর কি, এটার সাহায্যে একটা প্রমাণ করা যায়, এটা আমরা দেখছি, এখনই দেখব। তারপর আমরা দেখবো হচ্ছে বা, এখন কি করা যায়, ডেল পি ভাগ ডেল টি ভি ইজ ইকুয়াল টু, আমি লিখতে পারি মাইনাস ডেল ভি ভাগ ডেল টি। ঠিক আছে, পি, আর এটাকে যদি উপরের সাইডে লিখি তাহলে এটা উল্টে যাবে, তাহলে ডেল পিটা আসবে উপরে এবং এই ডেল ভিটা আসবে হচ্ছে নিচে, আর এই টি টি থাকবে। ঠিক আছে, যদি কখনো বলে প্রমাণ করতে এইটা, তাহলে এটা সমান সমান আমরা এটাও একটা প্রমাণ হইতে পারে। এখন কি এটাকে আমরা 1 নং সমীকরণ দিছিলাম, এটাকে আমি দিব হচ্ছে 2 নং সমীকরণ। ঠিক আছে, তাহলে যেহেতু আমাদের জায়গা নেই এই সমীকরণটা আমাদেরকে মনে রাখতে হবে, তাহলে আমরা একটু কষ্ট করি। পাইলাম না, আমি এখানে লিখতেছি 2 নং সমীকরণের মান, 2 নং সমীকরণের মান 1 নং সমীকরণে বসিয়ে পাই। এইটার পরে এই লাইনটা হবে, এটা আমি লিখে রেখেছি, এটা আমাদের পরে কাজে লাগবে, যাতে লিখে সময় নষ্ট না করতে, এই জন্য আমি এই লাইনটা লিখে রেখেছি। এরপরে হবে, এখানে যদি আমি মানটা বসাই তাহলে টি এর সাথে এইটা গুণ হবে, এটা কিসের মান, এইটা হচ্ছে এই যে এইটার মান। ঠিক আছে, এটা কিসের মান, এটা হচ্ছে এইটার মান। তাহলে এখন কি যদি আমি দেখি, তাহলে আমি কি পাবো, মানটা বসাই তাহলে পাবো হচ্ছে সিপি ভাগ সিপি, এটা আমি কেটে কেটেই করবো এখানে, এখানে এই মানটা আমি তুলে রাখবো, ডেল ভি ভাগ ডেল টি পি, আর এটার মানটা আমি বসাবো, যদি বসাই এখানে তাহলে আমি কি পাই, তাহলে পাবো হচ্ছে মাইনাস টি, ছিল তাহলে মাইনাস টি, তারপর হচ্ছে ওই যে এখানে যে রাশিটা ছিল সেই রাশিটার মান হচ্ছে এইটা, অর্থাৎ ডেল পি ডিভাইডেড বাই ডেল টি ভি এর মান হচ্ছে এইটা, তাই মাইনাসটা সামনে দিলাম, ডেল ভি ভাগ ডেল টি পি, তারপর কি পাচ্ছি, ডেল পি ভাগ ডেল ভি টি, এর সাথে গুণ ছিল হচ্ছে ডেল ভি ভাগ ডেল টি পি, পাইলাম না? এটা আর এখন আমাদের কাজে লাগবে না। তারপর আমরা লিখবো হচ্ছে বা সিপি মাইনাস সিভি ইজ ইকুয়াল টু, এইটা আর এটা সেম, তাহলে লেখা যায় মাইনাস টি বাই, এই যে মাইনাস টি, লেখা যায় ডেল ভি ভাগ ডেল টি, মানটা পাবো তার উপর স্কোয়ার, আর এই মানটা থাকবে ডেল পি ভাগ ডেল ভি টি, এটাকে আমি দিব 3 নং সমীকরণ। এটাও মাঝে মধ্যে প্রমাণে আসতে পারে, তাই আমরা খেয়াল রাখবো এই বিষয়গুলা।
ঠিক আছে। তারপর এখন আমরা কি করতে পারি, এখন আমরা জানি হচ্ছে আয়তন প্রসারাঙ্ক, তারপর লিখবো হচ্ছে আমরা এখন আয়তন, আর কি এইভাবে লিখবো আমরা, স্থির চাপে আয়তন প্রসারাঙ্ক, স্থির চাপে আয়তন প্রসারাঙ্ক প্রকাশ করা হচ্ছে আলফা দ্বারা ইজ ইকুয়াল টু 1/v। ঠিক আছে, কি 1/v। আর ছিল হচ্ছে ডেল বি, অর্থাৎ আয়তনের পরিবর্তন ডিভাইডেড বাই তাপমাত্রার পরিবর্তন কিসের চাপে, স্থির চাপে। এটা আমাদেরকে মনে রাখতে হবে। আর যদি মনে না থাকে তাহলে আমরা মনে করবো যে এই যে এই মানটা আছে এই মানটা এখানে বসাবো আর 1/v দিব ইজ ইকুয়াল টু আয়তন প্রসারণকে, আয়তন লেখা হয়নি, আয়তন প্রসারণকে এই আলফা দ্বারা প্রকাশ করা হয়। ঠিক আছে, এখন যে এই যে মানটা পেলাম এটা সমান সমান আমরা যদি আমি লিখি বা, তাহলে ডেল ভি ভাগ ডেল টি পি ইজ ইকুয়াল টু ভি, এটাকে আমি সমীকরণ দিলাম 4 নং। 4 নং সমীকরণের মান, না এটাকে আমরা সমীকরণ দিব না, এত সমীকরণ আমরা ব্যবহার করতে চাচ্ছি না, এই জন্য আমি কি দিব, ডেল ভি ভাগ ডেল টি পি এর মান 3 নং সমীকরণে বসিয়ে পাই। তাহলে কি পাই, সিপি মাইনাস সিভি ইজ ইকুয়াল টু মাইনাস টি, তার মানে আলফা আর ভি এর উপর হবে হোল স্কোয়ার, পেলাম কি, হোল স্কোয়ার পেলাম না আমরা। তাহলে তার পরবর্তীতে কি ছিল, ডেল পি ভাগ ডেল ভি টি। তারপর আমরা, আর এখানে কাজ নেই, এগুলো আমরা এখন মুছে দিব। এরপর আমরা কি করব, এই যে আমরা এটাকে পাইলাম এটাকে আমরা সমীকরণ দিব হচ্ছে 4 নং সমীকরণ দিলাম। এখন কি আমরা লিখবো হচ্ছে সমষ্ণ, এখানে সামনে আমরা এখন লিখে দিব, এখানে এখন সমষ্ণ প্রক্রিয়ায় আয়তন সমষ্ণ প্রক্রিয়ায় আয়তন নের স্থিতি স্থাপকতা প্রকাশ করা হচ্ছে এটাকে ই দ্বারা। তাহলে ই ইজ ইকুয়াল টু আমরা জানি হচ্ছে পীড়ন ডেল পি ডিভাইডেড বাই আয়তনের পরিবর্তন বা বিকৃতি, আয়তন বিকৃতি এইটা ভি। ঠিক আছে, এখন কি পাইতেছি দেখি, এই যে ডেল পি বা ডেল ভিটা পাইতেছি আমি এখানে। ঠিক আছে, তাহলে এটা সমান সমান আমি কি লিখতে পারি, যদি আমি এটাকে একটু ভাঙ্গে লিখি, বা ই ইজ ইকুয়াল টু ডেল পি বাই ডেল ভি 1 বাই, সরি এই ভিটা উপরে উঠে যাবে। ঠিক আছে, তাহলে ভিটা থাকবে তখন এর সাথে। ঠিক আছে, তাহলে মানে এইটাকে আমি এইভাবে লিখলাম, ভি উপরে চলে আসবে। কিভাবে যদি দেখি, পি ধরলাম, এটাকে ডেল পুরো লিখলাম না, ভি ডিভাইডেড বাই ভি, তাহলে পি বাই 1 ইন্টু উল্টে গেলে কি হয়, ভি বাই ভি, তাহলে এই ভিটা উপরে উঠে যাবে আর এটা হচ্ছে ডেল ভি, ডেল ভিটা নিচে থাকবে। ঠিক আছে, এই জন্য এইভাবে লিখলাম। এখন কে যদি লিখি আমি বা ডেল পি ভাগ ডেল ভি, ঠিক আছে লিখলাম, এখানে কি আছে টি, আর এখানে আমি বলেও দিছি সমষ্ণ প্রক্রিয়ায়, তাহলে টি ইজ ইকুয়াল টু কি পাচ্ছি, ই বাই সি। কিন্তু আমরা জানি সমষ্ণ প্রক্রিয়া আয়তনের স্থিতিস্থাপকতা সামনে একটা মাইনাস হয়, একটা মাইনাস হয়,
এবং একটা মাইনাস হয়। আশা করি আমরা এতটুকু বুঝতে পেরেছি। এর পরবর্তীতে আমরা কি করব, সেটা হচ্ছে এই যে মানটা পেলাম এটাকে আমরা দেবো হচ্ছে 5 নং সমীকরণ। ঠিক আছে, তাহলে এর পরবর্তীতে কি করতে হবে সেটা আমি এখানে লিখি। ঠিক আছে, এর পরবর্তীতে আর কি এই এর পরবর্তীতে যা হবে আমরা এখানে লিখতেছি 5 নং এর মান 4 নং এ বসিয়ে পাই। 5 নং সমীকরণের মান 4 নং সমীকরণে বসিয়ে পাই। তাহলে কি পাই, তাহলে এটার মান যদি আমি এখানে বসাই তখন আমি পাবো সিপি মাইনাস সিভি ইজ ইকুয়াল টু মাইনাস, আর এই মাইনাসটা হয়ে যাবে হচ্ছে প্লাস। ঠিক আছে, তাহলে পাবো টি, তারপর হচ্ছে পাবো রো ভি। ঠিক আছে, রো তো না, এটা হচ্ছে আলফা ভি স্কোয়ার, আর এটা সমান সমান পাবো ই ভাগ ভি। ঠিক আছে, এখন কি আমি কি করব, লিখবো হচ্ছে এর পরবর্তীতে এটাকে আমি দিব হচ্ছে, এটা কি 5 নং সমীকরণ দিচ্ছি, এটার সাইডে এইভাবে আমি সমীকরণ দিব, যেহেতু আমি দিতে পারতেছি না আমি এইভাবে দিতেছি সমীকরণ 6। ঠিক আছে, তাহলে এগুলো আমার আর লাগবে না এখন। ওটা হচ্ছে সমীকরণ 6। এই সমীকরণ 6 থেকে আমরা এখন আমার লিখবো, পরে লিখবো দৈর্ঘ্য প্রসারণ ল্যামডা দ্বারা প্রকাশ করলে আমরা জানি আয়তন প্রসারণ সমান সমান টি দৈর্ঘ্য প্রসারণ, অর্থাৎ আয়তন প্রসারণ দৈর্ঘ্য প্রসারণের 3 গুণ। এল দৈর্ঘ্য আর এল কিউব হচ্ছে আয়তন, এটা ঘনবস্তুর ক্ষেত্রে এই 3 গুণ। আমরা এটা হচ্ছে বস্তু ধর্ম তরঙ্গের দ্বিতীয় অধ্যায় স্থিতিস্থাপকতাতে পড়েছি। তাহলে এখন লিখবো এই মানকে 6 নং সমীকরণ, কয় নং, 6 নং সমীকরণে বসিয়ে পাই। এর পরিবর্তিতে হবে, এটার পরিবর্তিতে এটা লিখবো, লেখার পরে এখন যা হবে সেটা এখন এখানে লিখতেছি সিপি মাইনাস সিভি ইজ ইকুয়াল টু টি। রো এর মান হচ্ছে আমি পাচ্ছি হচ্ছে টি ল্যামডা, তার উপর হচ্ছে ভি আছে এখানে, তাহলে ভি তার উপর হচ্ছে হোল স্কোয়ার আর ই ভাগ ভি, বা সিপি মাইনাস সিভি ইজ ইকুয়াল টু টি 9 ল্যামডা স্কোয়ার ভি স্কোয়ার। ঠিক আছে, ই আর নিচে এই ভিটাকে আমি এইভাবে লিখলাম। ঠিক আছে, এখন কেটেকে যদি একটু সাজাই ভিভি কেটে যাবে, একটা ভি থাকবে, আর যদি আমি সাজাই তাহলে সিপি মাইনাস সিভি, 9টাকে আগে দিলাম 9টি, তারপর দিলাম হচ্ছে ভি, একটা ভি থাকবে, তারপর দিচ্ছিলাম হচ্ছে ই, তারপর দিলাম হচ্ছে ল্যামডা স্কোয়ার। এইটাই হচ্ছে আমাদের প্রমাণ। ঠিক আছে, তাহলে এই সমীকরণটা যদি যখন আমার প্রতিপাদন করতে বলবে আমি এটা দ্বারা প্রতিপাদন করতে পারবো। তারপর আমরা কি করতে পারি, আরেকটা প্রতিবেদন আসতে পারে, তখন আমরা লিখব আবার সংনম্যতা, এই আয়তন আছে না, এখানে আয়তন আসছে না, আয়তনের ক্ষেত্রে সংনম্যতা বা সংকোচনশীলতা কে ইজ ইকুয়াল টু 1/e। তাহলে ই ইজ ইকুয়াল টু কি পাবো, ই ইজ ইকুয়াল টু 1/k। তাহলে এখন ই এর মানটা যদি আমি এখানে বসাই, ই এর মান উপরোক্ত সমীকরণে বসিয়ে পাই। ঠিক আছে, এর মান যদি উপরোক্ত সমীকরণে বসাই তাহলে আমি পাবো যে সিপি মাইনাস সিভি ইজ ইকুয়াল টু 9টি ভি, এর বদলে হবে 1/k ল্যামডা স্কোয়ার বাই 1/k।
এই প্রমাণটাও আমাদের আসতে পারে। আমরা এখন কি বুঝলাম যে এই প্রমাণটা এবং এই প্রমাণটা কিভাবে করব, এবং মাঝখানে যে আমি রাশিগুলো দেখালাম সেগুলোও আসতে পারে যে ডাইরেক্ট সিপি মাইনাস সিভি ইজ ইকুয়াল টু এটা প্রমাণ করো। আজ এই পর্যন্তই, পরবর্তী ক্লাসে আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।